মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো অনেকের কাছেই এটা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু অবাক করা সত্যটা হলো চূড়ায় ওঠার পরই শুরু হয় আসল বিপদ। সেখান থেকে নেমে আসে যেন এক মৃত্যুর পথ। এভারেস্ট জয় করতে সাধারণত প্রায় 2 মাস সময় লাগে। বেস ক্যাম্প থেকে চূড়া আর তারপর সেই ভয়ঙ্কর নামার পথ। শুনতে রোমাঞ্চকর লাগলেও এই যাত্রার প্রতিটি ধাপ, প্রতিটি জায়গা কোনো না কোনো সময় কেড়ে নিয়েছে মানুষের জীবনকে। এগুলি শুধু গল্প নয়, বাস্তব মানুষ, বাস্তব ঘটনা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেকেই চূড়ায় পৌঁছানোর পর আর কখনো জীবিত ফিরে আসেনি। তাদের দেহ আজও সেই এভারেস্টের চূড়ায় হাড় কঙ্কাল হয়ে শায়িত রয়েছে। তাহলে চলুন দেখি কোথায় লুকিয়ে আছে এভারেস্টের সেই মারাত্মক মৃত্যুফাঁদ। আপনি এখন যে পথটা দেখতে পাচ্ছেন এটাই মাউন্ট এভারেস্টে ওঠার সম্পূর্ণ রুট। আসল স্যাটেলাইট ভিউ আর পর্বতারোহীদের তোলা বাস্তব ছবির ভিত্তিতে তৈরি করা। অর্থাৎ এখানে যা দেখানো হচ্ছে সেটাই বাস্তব, কোনো কল্পনা নয়। সেখানে জায়গাগুলি আসলে কেমন দেখতে আর ঠিক কী কী ঘটেছে সেখানে, এগুলি স্পষ্টভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। কারণ দূর থেকে এভারেস্টকে যতটা শান্ত আর নিস্তব্ধ মনে হয়, বাস্তবে এটা ঠিক ততটাই নির্মম। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলির একটি এই মাউন্ট এভারেস্ট। আর এই যাত্রার শেষে আপনি বুঝতে পারবেন কেন সবচেয়ে বেশি মৃত্যু ঘটে এই নামার পথে। তুলনা করলে উত্তর আমেরিকার বেশিরভাগ পাহাড়ের চেয়েও এটি বেশি উঁচু। আর এখান থেকেই আসল চ্যালেঞ্জ শুরু হয়। বেস ক্যাম্প দেখতে অনেকটা একটি অস্থায়ী শহরের মতো মনে হয়। শত শত তাঁবু, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্বতারোহী, চারিদিকে ছড়িয়ে থাকা সরঞ্জাম, সব মিলিয়ে এখানে সবসময় একটা ব্যস্ত পরিবেশ থাকে। কোলাহল, ভিড় আর এক ধরনের উত্তেজনা। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই খেয়াল করেন না। এই পুরো বেস ক্যাম্পটি বসে আছে একটি চলমান হিমবাহের উপর। অর্থাৎ আপনার পায়ের নিচের মাটি স্থির নয়, বরং ধীরে ধীরে সরে যাচ্ছে। কোথাও ফাটছে, কোথাও চাপা শব্দ তৈরি হচ্ছে। অনেকেই ভাবতে পারেন বেস ক্যাম্প তুলনামূলকভাবে নিরাপদ। এটি আংশিকভাবে সত্য মনে হলেও ঝুঁকি একেবারেই কম নয়। যেমন 2015 সালের একটি ভয়াবহ ভূমিকম্পের পর বিশাল তুষারধস নেমেছিল এই বেস ক্যাম্পে। সেদিন প্রায় 19 জন মানুষ এখানে মারা যায়। এটা আসলে এক বিশাল ধীরে চলা বরফের নদীর মতো, কিন্তু এটি মসৃণ নয়, বরং ভাঙাচোরা, অস্থির আর গভীর ফাটলে ভরা। কিছু ফাটল এতটাই গভীর যে তল পর্যন্ত দেখা যায় না। আর এই বিপজ্জনক জায়গা পার হওয়ার একমাত্র উপায় হলো অ্যালুমিনিয়ামের সরু মই দিয়ে সেই ফাটলগুলি পার হওয়া। অনেক সময় কয়েকটা মই একসাথে বেঁধে সেগুলিকে টেনে বসানো হয় এই গভীর ফাঁকের উপর, আর আপনাকে সেই পথেই হেঁটে যেতে হয়। আর এখান থেকেই এভারেস্টের আসল বিপদ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। এবার কল্পনা করুন এই ভয়ঙ্কর পথটা পাড়ি দিতে হচ্ছে, তাও আবার অন্ধকারে। কারণ বেশিরভাগ পর্বতারোহী সূর্য ওঠার আগেই খুম্বু আইসফল পার হওয়ার চেষ্টা করে, কারণ তখন বরফ তুলনামূলকভাবে একটু বেশি স্থির থাকে। আপনি একটি দড়িতে বাঁধা বরফে হাঁটা জুতো, যা বরফে ঠিকমতো ধরতেই চায় না। চারিদিকে শুধু বরফের চাপা গর্জন। পরিস্থিতি কতটা খারাপ একবার ভেবে দেখুন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো আপনি যতই অভিজ্ঞ হন না কেন, এই বরফ তার কিছুই মানে না। 2014 সালে এখানেই সেরাক নামের একটি বরফখণ্ড ভেঙে পড়ে 16 জনের মৃত্যু ঘটিয়েছিল, যারা ছিলেন বিশ্বের সেরা সব পর্বতারোহী। কিন্তু সেদিন তাদের কাছে কিছুই করার ছিল না। প্রতি বছর আইসফল ডক্টর নামের একটি দল এখানে দড়ি আর মই বসিয়ে যায়, যাতে অন্যরা এই পথ পার হতে পারে। কিন্তু তারাও জানে না ঠিক কখন এই বরফ নড়ে উঠবে বা কোথায় ভেঙে পড়বে। তাই যদি আপনি এই ভয়ঙ্কর আইসফল পার করে যেতে পারেন, তাহলে প্রথম বড় পরীক্ষায় আপনি সফল হয়ে গেলেন। এরপর শুরু হয় ক্যাম্প 1। ক্যাম্প 1 প্রায় 20,000 ফুট উচ্চতায় সরাসরি হিমবাহের উপর। তুলনামূলকভাবে জায়গাটা সমতল, অন্তত এমন না যে এখানে শুলে মনে হবে যে আপনি নিচে পড়ে যাবেন। কিন্তু ঝুঁকি তো অবশ্যই রয়েছে। চারিদিকে লুকিয়ে আছে ফাটল আর চলমান বরফ, এবং এখান থেকেই অনেকের শরীরে উচ্চতার প্রভাব পড়তে শুরু করে। কেউ কেউ এখানে এসে বুঝতে পারে তাদের পক্ষে আর উপরে যাওয়া সম্ভব নয়। আবার কেউ জোর করে এগিয়ে যান। এমন ঘটনাও ঘটেছে যেখানে ক্লান্তিতে মানুষ মাথা ঘুরে পড়ে গিয়েছে, বা কেউ হঠাৎ ফাটলে ঢুকে গিয়েছে। এই জায়গাটা আইসফলের মতো নাটকীয় নয়, তবে এখানে নিঃশব্দে বিপদ তৈরি হয়। প্রায় 21,000 ফুট উচ্চতায় এখানে বাতাস আরও পাতলা, শ্বাস নিতে কষ্ট হয়, আর ছোট কাজ করতেও অনেক বেশি পরিশ্রম করতে হয়। আপনার শরীর শুধু আপনাকে টিম টিম করা বাতির মতো বাঁচিয়ে রাখবে। নিচ থেকে দেখলেও এটা ভয় ধরিয়ে দেওয়ার মতো। এখানে বেশিরভাগ মৃত্যু পড়ে গিয়ে বা তুষারধসে হয় না, বরং এমন কিছুর জন্য হয় যেগুলি চোখে দেখা যায় না। যেমন উচ্চতাজনিত অসুস্থ
অসুস্থতা, হার্ট অ্যাটাক বা চরম ক্লান্তি। অনেক অভিজ্ঞ পর্বতারোহীও এখানে এসে শরীর খারাপ লাগায় নিচে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ফেরার পথে আর বাঁচতে পারেননি। এমন এক পর্বতারোহীর ঘটনা আছে যিনি ক্যাম্প 2 পর্যন্ত উঠেছিলেন, কিন্তু হঠাৎ বুক ব্যথা শুরু হয়। তিনি নিচে নামার সিদ্ধান্ত নেন, কিন্তু পথেই তার যাত্রা শেষ হয়। এভারেস্টে ওঠার সময় আপনার নিজের শরীরই আপনাকে বলে দেবে আর পারছি না, আর তখন আপনার কিছুই করার থাকবে না। ক্যাম্প 2 এর পর শুরু হয় বিভৎস কঠিন রাস্তা। সামনে অপেক্ষা করে লোৎসে ফেস, এবং এই ক্যাম্প 3 প্রায় 24,000 ফুট উচ্চতায়। লোৎসে ফেসের গায়ে ঝুলে থাকা এক জায়গা, এখানে তাঁবুগুলি বরফ কেটে বানানো হয়। এমনভাবে সেট করা হয় যেন আপনি ঘুমানোর সময় গড়িয়ে নিচে না পড়ে যান। আর এই ক্যাম্প 3 পর্যন্ত ওঠার পথ অনেক জায়গায় প্রায় সোজা দেওয়ালের মতো খাড়া। পুরোটা সময় আপনাকে দড়ি ধরে নিজেকে টেনে টেনে তুলতে হয়, আর যদি পা হড়কে যায় বা জুতো ঠিকমতো না ধরে তাহলে সরাসরি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেক পর্বতারোহী এখানেই পা পিছলে শত শত ফুট নিচে পড়ে গিয়েছেন। কেউ কেউ বেঁচে ফিরেছেন, কিন্তু বেশিরভাগই পারেননি। এখানে হঠাৎ করেই বরফধস নামতে পারে, কোনো সতর্কতা ছাড়াই, আর আপনি যদি ভুল সময়ে ভুল জায়গায় থাকেন তাহলে তো রক্ষা নেই। তাই ক্যাম্প 3 থেকেই বোঝা যায় আপনি এক অনন্য জগতে ঢুকে পড়েছেন। এরপর শুরু হয় ডেথ জোন, এবং এরপর আসে ক্যাম্প 4, যার নাম সাউথ কোল। প্রায় 26,000 ফুট উচ্চতায় এভারেস্ট আর লোৎসের মাঝের এক সমতল জায়গা। এখানে তুষার প্রায় নেই, শুধু পাথর, বরফ আর আগের অভিযানের ছেঁড়া তাঁবু। এখানকার বাতাস এত জোরে বইতে পারে যে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে যায়। তাপমাত্রা নেমে যেতে পারে -40 ডিগ্রি বা তারও নিচে, এবং এটাই হলো শেষ ক্যাম্প চূড়ায় ওঠার আগে। বেশিরভাগ পর্বতারোহী এখানে কয়েক ঘন্টা বিশ্রাম নেয়, অক্সিজেন চেক করে আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। কিন্তু বেশিরভাগ মানুষ এখান থেকে আর এগোতে পারে না। কারো অক্সিজেন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়, হঠাৎ ঝড় আসে, আবার কেউ এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে আর এগোনোর শক্তি থাকে না। আমেরিকার একজন পর্বতারোহী ফ্রান্সিস আর সেন্টিসেফ চূড়ায় পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু নামার পথে তার অক্সিজেন ফুরিয়ে যায়। ক্যাম্প 4 এসে অনেকের কাছে বাস্তবটা পরিষ্কার হয়ে যায়। এখান থেকে ফেরার পথ সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর। মধ্যরাতের দিকে ক্যাম্প 4 থেকে যাত্রা শুরু করা হয়। চারপাশ অন্ধকার, শুধু হেডল্যাম্পের আলোয় এক পা করে এগোতে হয়। সামনে পড়ে ব্যালকনি, তারপর সাউথ সামিট, এরপর হিলারি স্টেপ, আর তারপর অবশেষে আপনি পৌঁছে গেছেন পৃথিবীর সর্বোচ্চ স্থানে, প্রায় 29,032 ফুট উচ্চতায়। কিন্তু এই সফলতার পর ফিরে আসার মুহূর্তে সেই আনন্দকে কতটা দুঃখের চাদরে ঢেকে ফেলতে পারে তা এবার শুরু হয়। কারো কারো অক্সিজেন শেষ হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে পড়ে, ঠান্ডা আরও মারাত্মক হয়ে ওঠে। এবং এই চূড়া থেকে পড়ে যাওয়ার ঘটনা খুবই সাধারণ, কারণ পথটা খুব সরু, দুপাশে হাজার হাজার ফুট গভীর খাদ। এক পা ভুল করলেই সব শেষ। এমনও হয়েছে কেউ চূড়ায় পৌঁছে ছবি তুলেছে, কিন্তু আর কখনো ঘরে ফিরতে পারেনি। তাই প্রশ্নটা এখানেই থেকে যায়, আপনি কি জীবিত ফিরতে পারবেন? কারণ এভারেস্ট থেকে ফেরার পথেই মৃত্যু বেশি ঘটে। তখন আপনি চরম ক্লান্ত, অক্সিজেন প্রায় শেষ, মাথা ঠিকভাবে কাজ করছে না, আর প্রতিটি পদক্ষেপ আগের চেয়েও কঠিন মনে হবে। এই উচ্চতায় আপনার শরীর ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকবে, সমন্বয় ক্ষমতা কমে যাবে। যদি হঠাৎ ঝড় আসে বা অক্সিজেন ফুরিয়ে যায় তাহলে আপনাকে বাঁচাতে কেউ আসতে পারবে না। আর সবচেয়ে কঠিন বাস্তবতা, এত উচ্চতায় কেউ যদি মারা যায় তার শেষ দেখাটাও পরিবারের কেউ দেখতে পারবে না, কারণ কোনো মৃতদেহ এখান থেকে নিচে নামানো বলতে গেলে প্রায় অসম্ভব। তাকে চিরকালেই ওই বরফের মধ্যে শায়িত থাকতে হবে। 1922 সাল থেকে আজ অবধি হিমালয়ের এই মৃত্যুপুরীতে প্রাণ হারিয়েছেন অন্তত 344 জন দুঃসাহসিক অভিযাত্রী। পাহাড়ের সেই দুর্গম চূড়ায় যেখানে অক্সিজেনও হার মানে, সেখানে আজও শায়িত আছে 200টিরও বেশি মানুষের নিথর দেহ। কেউ বরফে ঢাকা, কেউ বা হাড় কঙ্কাল হয়ে মিশে আছে পাহাড়ের গায়ে। পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছানোর নেশায় তারা গিয়েছিলেন ঠিকই, কিন্তু ফিরে আসা আর হয়নি। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতেই পারছেন এটা শুধু একটা পাহাড় নয়, এটা এক নির্মম পরীক্ষা।